ওকে, দেখেন আমাদের আজকের টপিক হচ্ছে পাওয়ার এন্ড সিকিউরিটি। তাহলে পাওয়ার এন্ড সিকিউরিটি আমরা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো দেখবো আর কি, ঠিক আছে? এটা আমি পড়াইছি, আমার মনে আছে। ঠিক আছে, ওকে ফাইন, আমি আবার পড়াচ্ছি। শক্তি মানে কি ভাই? শক্তি মানে আমার কাছে বোমা আছে, এবার আমাকে দেখে আপনি ভয় পাবেন। ঠিক আছে, ভয় পেয়ে কি করবেন? আপনি আমার বউকে টিস করবেন না। এটাই হচ্ছে শক্তি, আমার শক্তি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কি করছি বলেন তো, আপনার একটা ব্যবহারকে কি করছি, কন্ট্রোল করছি, প্রভাবিত করছি। ঠিক আছে, যে আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে একটা পিছের থেকে লাঠি নিয়ে হাঁটতেছি। স্বাভাবিকভাবে হচ্ছে কি হয়েছে, আপনি হচ্ছে আমার বিড়ালকে গায়ে হাত দিলেন না, আমাকে বিড়ালকে আদর করতে চায় না, বিড়ালটা বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমি আমার বিড়ালটা নিয়ে সিম্পাকে নিয়ে হাঁটতেছি, লাঠিও রাখছি, আপনি পাশে আসতেছেন না। তাহলে আমি হচ্ছে মূলত আপনার কি করছি, আপনার আচরণকে, কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। শক্তি হচ্ছে এমন কিছু একটা, ক্ষমতা হলো এমন কিছু একটা যেটা হচ্ছে অন্যের কাজ, আচরণ এগুলোকে প্রভাবিত করে, সিদ্ধান্তকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনি 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 ধরেন হচ্ছে ইউএস এর পাশে গিয়ে বসছেন, ট্রাম্পের পাশে গিয়ে বসছেন। ঠিক আছে, এখন ট্রাম্প আপনার কাঁধে একটা হাত রেখেছে, আপনি যখন ভোট দিবেন আর কি ইউএনএ, আপনার কাঁধে একটা হাত রেখে দিচ্ছে ট্রাম্প। এখন আপনি ওই ট্রাম্পের হাত সরায় আপনি কখনোই রাশিয়াকে ভোট দিতে পারবেন না। মানে হয়তো আপনি রাশিয়া ভোট দিতে যাচ্ছেন কিন্তু পাশে ট্রাম্প বসে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আপনার, এইটা হচ্ছে আপনার আহ, আপনার ওই আচরণটাকে নিয়ন্ত্রণ করে ফেলছে। তাহলে কি বলতো, সিম্পলি শক্তি হচ্ছে এমন কিছু একটা যেটা হচ্ছে আরেকজনের আচার আচরণ সিদ্ধান্তকে কি করে প্রভাবিত করতেছে। ঠিক আছে, এখন দেখেন, তাহলে আপনার এই যে অর্গানাইজ কি সবচেয়ে সহজ সহজ গুলো আমরা পড়বো, যে অন্যের আচরণ নিয়ন্ত্রণের সামর্থ্যই শক্তি। শেষ। তাহলে শক্তি হচ্ছে কি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। শেষ। ঠিক আছে, তাহলে একটা পড়বেন তাহলেই হবে। ঠিক আছে, এখন আন্তর্জাতিক রাজনীতির শক্তি বলতে কি বোঝায়, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে না পরীক্ষায়, জাস্ট বেসিক ক্লিয়ার রাখবেন। তাহলে এখানে সেম জিনিস, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে বোঝায় যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে, রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতেছে। শেষ। আন্তর্জাতিক রাজনীতিতে আপনার শক্তি বলতে বোঝায় একটা রাষ্ট্র, মানে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে প্রভাবিত করতেছে। তাহলে কোন রাষ্ট্র প্রভাবিত করবে? আমি তো আমেরিকাকে প্রভাবিত করতে পারবো না, আমেরিকা আমাদের প্রভাবিত করতে পারবে। কেন? আমেরিকা শক্তিশালী, আমেরিকার ইকোনমি এক নাম্বার, ইকোনমি, মিলিটারি পাওয়ার এক নাম্বার, সোশ্যাল ইনফ্লুয়েন্স এক নাম্বার, সবকিছুতে আমেরিকা ফার্স্ট। আমেরিকা শক্তিশালী রাষ্ট্র, আমার দুর্বল রাষ্ট্র, আমেরিকা হচ্ছে ট্যারিফ দিয়ে আমাকে প্রভাবিত করতে পারতেছে। আমেরিকা আমাকে বলতে পারতেছে তুমি হচ্ছে ওই ফ্রান্স থেকে, আপনি কিন্তু জানেন মনে হয়, শেখ হাসিনা গত টার্মে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে আসার পরে ফ্রান্স থেকে 10টা বিমান কেনার একটা চুক্তি হয়েছিল না? চুক্তি হয় না, মেমোরেন্ডাম সাইন হচ্ছে, আপনারা কি জানেন এটা? ঠিক আছে, এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। জি ভাই। একটু মাঝে মাঝে কথাবার্তা বলেন, আমি একটু এনার্জাইজ ফিল করবো আর কি। এখন ওই যে আপনার আমার স্পষ্ট মনে আছে, তারিখটা হচ্ছে আপনার 7 অক্টোবর। ঠিক আছে, কেন তারিখটা মনে আছে জানেন? ওই দিন ছিল আপনার ওই ওই আপনার আহ, গাজায় হামলার, ঠিক আছে, মানে ওই যে হামলা হলো না 7 তারিখে, ওই 7 তারিখে হামলার 1 মাস 1 বছর 1 মাস পূর্তি হয়েছিল। ঠিক আছে, ওই দিন হচ্ছে বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পরে কি হলো দেখেন, বাংলাদেশ সরকার হচ্ছে স্বাভাবিকভাবে এরকম একটা সুপার পাওয়ার, ফ্রান্স সুপার পাওয়ার না, ফ্রান্স তো P5 মেম্বার, এইগুলো কিন্তু একদম মাথায় রাখবেন। P5 মানে পার্মানেন্ট ফাইভ বলতে, আমি P5 বলতে বলছি ইউএন এর পার্মানেন্ট 5জন মেম্বারকে বোঝাচ্ছে। এই টার্মগুলো মাথায় রাখবেন, আপনার লিখার সময় আপনি লিখতে পারবেন, মানে একদম রিটেনের মধ্যে আপনি এভাবে শর্টকাট লিখতে পারবেন। P5 মেম্বারের মধ্যে ফ্রান্স একটা ভাই। ঠিক আছে, সো এরকম একটা প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, স্বাভাবিকভাবে আপনাকে ইউ টু অফার সামথিং, করতে কিছু চাইতে পারবেন তখন। তো বাংলাদেশ বলছে ঠিক আছে, আপনাদের আমি বিমান, যাত্রীবাহী বিমান কিনবো আর কি। ঠিক আছে, ট্রাম্প বলছে এই বেয়াদব, তুই ওখান থেকে কেন কিনবি, আমার থেকে কিনবি, টেরিফ বসা দিবে 100%। ঠিক আছে, বাংলাদেশ কি বল, ঠিক আছে ভাই, ফ্রান্স বাদ, আমি আপনার থেকে কিনবো। বাংলাদেশ জাহাজ বানাচ্ছে, বাংলাদেশের জাহাজ বাইরে এক্সপোর্ট হচ্ছে, ওদিকে বাংলাদেশ সরকার আবার এই কয়েকদিন আগে জাহাজ কিনতেছে আমেরিকা থেকে। ঠিক আছে, আবার কিনতেছে না এমন না, সরাসরি হচ্ছে জাহাজের ডেলিভারি পাওয়া যাচ্ছে। এখন একটা জাহাজ বানাতে টাইম লাগবে, এটা কি একটা কাপড় নাকি ভাই যে আপনি অর্ডার করছেন বানিয়ে দিয়ে দিল? তার মানে জাহাজটা আগেই অবিকৃত অবস্থায় ছিল, বাংলাদেশ সরকার কিনে নিয়ে চলে আসতেছে। ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা? তাহলে দেখেন, একটা শক্তিশালী রাষ্ট্র যখন অন্য কোন একটা রাষ্ট্রের আপনার হচ্ছেন আধিপত্য বিস্তার করে, সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে, নানাভাবে প্রভাবিত করার ক্ষমতা রাখে, তাহলে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির শক্তি বলতে বোঝায়। প্রতিটা রাষ্ট্রই শক্তিশালী, ডিপেন্ড করতেছে কে কার সাপেক্ষে শক্তিশালী। যেমন ধরেন হচ্ছে
বাংলাদেশ যখন ভুটান শ্রীলঙ্কার সাথে মিটিং করে তখন বাংলাদেশ শক্তিশালী। কারণ কি দেখেন, বাংলাদেশ হচ্ছে শ্রীলঙ্কাতে আপনার স্বাদু পানি পাঠাইছে, আপনারা কি জানেন? মিঠা পানি, খাওয়ার পানি পাঠাইছে। আমাদের পানি সংকট ছিল। শ্রীলঙ্কায় বাংলাদেশের টাকা নাই, শ্রীলঙ্কায় $20 কোটি ধার দিচ্ছিলাম, মনে আছে আপনাদের? কারণ কি বলুন তো, শ্রীলঙ্কার তুলনায় আমি শক্তিশালী, সুদান ওদের তুলনায় আমি শক্তিশালী। আবার আপনি যখন চীনের সাথে মিটিং করবেন তখন চীন শক্তিশালী। তো প্রতিটা রাষ্ট্রই মূলত হচ্ছে, আপনারা এটা মনে কর। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ আপু কি বলছেন, রিপিট করেন তো। নাসরিন আপু রিপিট করা যাবে আবার? আচ্ছা, বাকিরা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আমাকে? জি আচ্ছা ঠিক ভাইয়া। আছে, তাহলে আপুর হচ্ছে, আচ্ছা তাহলে দেখেন আপুর হচ্ছে একটা সমস্যা। তাহলে দেখেন প্রতিটা রাষ্ট্রে হচ্ছে, আপনারা এটা মনে করবেন না যে শক্তিশালী রাষ্ট্র বলতে শুধুমাত্র হচ্ছে কি আপনার ইউএসএ ফ্রান্সকে বোঝাচ্ছে, ঠিক আছে না, এটা এটা বাংলাদেশের শক্তিশালী। ইট ডিপেন্ডস অন যে কোন দুইটা রাষ্ট্র মিলে মিটিং করতেছে। যে আমি কি সুদানের সাথে মিটিং করতেছি, উগান্ডার সাথে মিটিং করতেছি, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে, নাকি আমি মিটিং করছি ইউএস এর সাথে, চীনের সাথে, ফ্রান্সের সাথে, রাশিয়ার সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আপনারা হচ্ছেন, আপনি যে কোনো একটা ল দেখবেন শেষ। এখন দেখেন আপনারা হচ্ছে এই শক্তিকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হার্ড পাওয়ার, একটা সফট পাওয়ার, একটা স্মার্ট পাওয়ার। হার্ড পাওয়ার হচ্ছে একদম ঝুস ঠুস ঠুস, ঠিক আছে? ওই যে মুভিটা আছে, নাম কি জানো, বলেন না, অনেক টাকা কামাইছে, রকি। দেখছো মুভিটা? ও হচ্ছে আপনার ওই যে একটা মেশিন গান দিয়ে পুরো পুলিশ স্টেশন উড়ে যায় না, চিস টিস চিস করে। তাহলে সেটা হচ্ছে হার্ড পাওয়ার। সেটা হচ্ছে কি পাওয়ার বলেন? হার্ড পাওয়ার। মানে একদম সরাসরি গুলি করে দিলেন আর কি, ঠিক আছে? সফট পাওয়ার হচ্ছে যে আপনি হচ্ছে ওদিকে আপনি ইন্ডিয়াকে গালিগালাজ করে আইসা বাসায় আইসা আপনি আবার ইন্ডিয়ান গানে নাচতেছেন, ইন্ডিয়ান গান শুনে মাথা দুলাচ্ছেন, দিস ইজ সফট পাওয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি সফট পাওয়ার। যে আপনার ইকোনমি, ঠিক আছে, আপনার আপনার হচ্ছেন ইকোনমিটাকে অনেকে হচ্ছে হার্ড পাওয়ার বলে, এখানে পরে ডিসকাশনের সুযোগ আছে। অনেকটা হচ্ছে গুড গভর্নেন্স, ঠিক আছে? আপনার সংস্কৃতি, যেমন ধরুন হচ্ছে ইন্ডিয়ান কালচারটা কিন্তু অনেক ফেমাস, চীনের কালচারটা অনেক ফেমাস। চীন হচ্ছে পৃথিবীর অন্যতম পুরাতন একটা সিভিলাইজেশন বা কালচারের মধ্যে চীন একটা, ঠিক না? যেমন এবার 49-এ আসছে যে সেটা হচ্ছে আপনার পুরাতন সবচেয়ে আপনার ওল্ডেস্ট সিভিল সার্ভিস কোথায় পাওয়া গেছে? চীনে পাওয়া গেছে। ওকে, তাহলে দেখেন এখন যে ফ্যাক্ট হচ্ছে কি, এখন চীনকে আপনি পছন্দ করতেছেন না, আপনি চীনকে পছন্দ করতেছেন না, আই নো দ্যাট। ইউএসএ তে চীনের খাবারের অনেক ডিমান্ড, আপনারা কি জানেন? মানে লিটারালি হচ্ছে ওদের এখানে চাইনিজ খাবারের জন্য চীন থেকে মানুষজন চলে গেছে। প্রচুর রেস্টুরেন্ট হচ্ছে চীনে, কারণ ওরা ইউএসএ খাবার আর কি খাইতে খাইতে ইয়ে হয়ে গেছে, কিন্তু চীনের ওরা খাবার চায়। আপনি যখন খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন যান তখন আপনি কি খান বলেন তো? মানে আপনি ট্রাই করেন হচ্ছে আমি স্থানীয় মানুষ যেটাকে আমি সেটা খাবো, ঠিক না? ব্যাম্বো চিকেন খাইতে চান আপনি, তো ব্যাম্বো চিকেন খাইতে গিয়ে হচ্ছে কি করেন বলেন তো? ওই ব্যাম্বো চিকেন হচ্ছে মানে দেখা যাচ্ছে 800-900, হ্যাঁ 1000 টাকা চেয়ে বসে থাকে আর কি, কেমন? তাহলে দেখেন, সফট পাওয়ার হচ্ছে আপনার সুশাসন, সংস্কৃতি, মূল্যবোধ, নৈতিকতা, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি ইত্যাদিকে বোঝায়, ঠিক আছে? একটা দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক আপনার আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। কিভাবে পারে বলেন তো দেখি। খুব সিম্পল, দেখেন যে আপনার বাংলাদেশের মানুষের ইন্টিগ্রিটি আছে। হ্যাঁ আমরা ভাই মানে 71-এ দেখেন আমরা কত, মানে আমরা লিটারালি হচ্ছে বাঁশ দিয়ে যুদ্ধ করছি, বাঁশ বনাম আপনার আপনার মেশিন গান। তো এই যে এটা কিন্তু আমাকে এম্পাওয়ার করছে। এরপরে ওই এম্পাওয়ারটা আমার জন্য এত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ যখন গাজার পক্ষে একটা বক্তব্য দেয়, এটা কিন্তু অনেক সিগনিফিকেন্স ক্রিয়েট করে। কারণ হচ্ছে এই সিচুয়েশনটা দিয়ে আমরা গেছি এক সময়। আমার একটা ইথিক্যাল ভিউ পয়েন্ট আছে, ঠিক আছে? এরপরে ধরেন হচ্ছে আমরা বলি না এই কাজটা, এই কাজটা নরওয়ে করছে, মাঝে মধ্যে আপনি এবার মানে একটা লুক দেন না কেন বলেন তো? কারণ নরওয়ের উপর আপনার একটা এক্সপেকটেশন আছে। ওইখানে হচ্ছে নরওয়েতে দেখা যায় যে অনেকগুলো শপে হচ্ছে আপনার কোনো সেলসম্যান নাই, মানুষ কিনতেছে, মানুষ পে করতেছে, মানুষ প্যাক করে বাসায় নিয়ে যাচ্ছে, দোকানে প্রফিট হচ্ছে। কেন? মানুষ চুরি করতেছে না। ওইখানে ওইখানে রাস্তাঘাট বন্ধও হয় না, বাড়ি ঘরে বড় তালা নাই। তাহলে দেখেন এই যে একটা কালচার, এটা কিন্তু নরওয়ে যখন একটা কথা বলে এটা কিন্তু আপনাকে প্রভাবিত করবে।
ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সফট পাওয়ার, মানে অস্ত্র ইউজ না করে আপনি আরেকজনকে প্রভাবিত করতে পারবেন। ঠিক আছে, যেমন কানাডাকে চিন্তা করে দেখেন, যে আপনার কানাডা কিন্তু সব সময়, ঠিক আছে, কানাডার প্রধানমন্ত্রী, আগে প্রধানমন্ত্রী কে ছিল বলেন তো? জাস্টিন ট্রুডো। সে কার সাথে প্রেম করতেছে? কি রে, আপনার পান নাই? তা তো দেখলাম কিন্তু নামটা মনে নাই। আমি তো ভিডিও দিছিলাম মনে হয় ইনস্টাতে। মেয়ের নাম কি? কেটি, কেটি, কেটি না? কেটির সাথে প্রেম করতেছে। ও আবার সে স্মার্ট, তো ছেলেটা স্মার্ট। সে লাক্সারিয়াস, তার গার্লফ্রেন্ডের ইয়ার্ডে ছিল, নিজে খরচ করতেছে না, গার্লফ্রেন্ডকে খরচ করাচ্ছে। দিস ইজ স্মার্ট। ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি মজা করতেছি, আবার সিরিয়াস হয়ে যায় না। ঠিক আছে, তাহলে দেখেন, আহ, আপনার তাহলে সফট পাওয়ার হচ্ছে কি বলেন তো? এই যে এটা সফট পাওয়ার, ঠিক আছে, ভালোবাসা বাদ নামবে না। ঠিক আছে, অনেক সময় দেখেন না, রাশিয়া থেকে তরুণ চলে আসছে, ডেনমার্ক থেকে তরুণী চলে আসছে, এটা সফট পাওয়ার। ঠিক আছে, এখন স্মার্ট পাওয়ার হচ্ছে কি দেখেন তো? স্মার্ট পাওয়ার হচ্ছে আপনি একই সাথে যখন হার্ড পাওয়ার এবং স্মার্ট সফট পাওয়ারকে একসাথে ব্যবহার করবেন, তাহলে সেটাই হচ্ছে আপনার কি, আপনার স্মার্ট পাওয়ার। আচ্ছা দেখেন তো, এই যে এমআইটি তে পড়া অনেকের ড্রিম না? তাহলে এমআইটি কি করতেছে বলেন তো? আরো অনেক ইউনিভার্সিটি আছে, এমআইটি কথা বলি কারণ আমার একসময় একটা ড্রিম ছিল, যদি আমি পরে কমার্সে চলে আসছে। তো দেখেন, এই এমআইটি কি করতেছে? এমআইটি হচ্ছে পুরো পৃথিবীর অনেকগুলো ব্রেনিয়াক, বা অক্সফোর্ডকে চিন্তা করেন, ক্যামব্রিজকে চিন্তা করেন, পুরো পৃথিবীর ব্রেনিয়াককে টেনে নিয়ে যাচ্ছে। এই টেনে নিয়ে যাচ্ছে ওইসব দেশে, তারা সেটেল হচ্ছে, ভালো লাইফ পাচ্ছে। বিনিময়ে তারা কিন্তু প্রচুর জিনিস দিচ্ছে, ওদের জিডিপি বাড়াচ্ছে, ওদের হচ্ছে আপনার ইনোভেশন নিয়ে আসতেছে, ইকোনমি বাড়াচ্ছে। এটাকে সফট পাওয়ার না? যখন হচ্ছে আপনি সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার একসাথে ইউজ করবেন, তাহলে সেটা হচ্ছে আপনার স্মার্ট পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে কিছু আগে আপনার আপনার হচ্ছেন ওই ইয়ে কি যেন বলে, হিলারি ক্লিন্টন হচ্ছে এটা বলছিল আর কি, স্মার্ট পাওয়ার কথা বলছিল, এটা আমরা পরে আরে পাবো। তাহলে দেখেন, হার্ড পাওয়ার নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। হার্ড পাওয়ার বলতে নর্মালি সাধারণত বুঝে হচ্ছে মিলিটারি শক্তি, গুলি ঠুস ঠুস করে গুলি করে দিবেন, ঠিক আছে, দুধ চা খেয়ে গুলি করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সফট পাওয়ার হচ্ছে কি দেখেন তো? সফট পাওয়ার হচ্ছে আপনার সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পররাষ্ট্রনীতি সংক্রান্ত শক্তির উপাদানই হচ্ছে আমার সফট পাওয়ার। ঠিক আছে, সফট পাওয়ার দিয়ে হচ্ছে আপনি সরাসরি গুলি করবেন না, কিন্তু হচ্ছে ওকে আপনি বিভিন্নভাবে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, ইজিলি ম্যানেজ করতে পারবেন। যেমন ধরুন হচ্ছে আমরা অনেক কিছু পাই না, যেমন আপনার হচ্ছেন যেমন আপনার চব্বিশে গণ অভ্যুত্থানে আপনার ইউএই হচ্ছে বাংলাদেশি অনেকজনকে আপনার জেল দিয়ে ফেলছিল না আন্দোলন করার জন্য? তো সেইটা হচ্ছে, সেটা কিন্তু ইউএই অনেক শক্তিশালী কান্ট্রি। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে মোটামুটি 2-4 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা কথা বলি সলভ করে ফেলছে। কারণ ইউনূস সাহেবের যে পার্সোনালিটি, ওনার যে আপনার কূটনৈতিক দক্ষতা, ঠিক আছে, বা ওনার যে সোশ্যাল অ্যাপিয়ারেন্স, তো এটা হচ্ছে মানে ইউএই ফেলতে পারে না, এটাকে সফট পাওয়ার। এটা হচ্ছে আমাদের সফট পাওয়ার। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এখন দেখেন, এরপর হচ্ছে হার্ড ভাই পাওয়ার। হুম, পরীক্ষায় যদি ভাই সফট পাওয়ার নিয়ে প্রশ্ন আসে তাইলে এই উদাহরণটা কি দিতে পারবো, এই যে এই এখন যে বললেন এটা? এগুলো একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, বুঝছেন? অ্যাভয়েড করার ট্রাই করা কেন ভালো? আপনার হয় কি, আপনার 45-এর খাতা পরে আবার কাটছে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে, কিন্তু শুরুর পরীক্ষা খাতা কাটছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের আমলে। তো সবাই হচ্ছে আওয়ামী লীগের যে আরে জয় বা সবার বক্তব্য দিয়ে ফাটাই দিয়ে চলে আসছে। ঠিক আছে, তো আমি কখনোই রাজনৈতিক বক্তব্য লিখতাম না বা কমিটি কথা আর কি, ঠিক আছে। তো আপনারা ট্রাই করবেন হচ্ছে পলিটিক্যাল স্টেটমেন্ট না দেওয়ার জন্য। আপনি জানেন যে এই খাতা কাটার সম্ভাবনা এই সরকার আছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নাও কাটতে পারে, বিএনপিও কাটতে পারে। হ্যাঁ, বিএনপির সাথে এই সরকারের সম্পর্ক কেমন যাবে আমি জানি না, এটা সরকারের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করতেছে খাতা যে কাটতেছে তার উপর। এবং তা সে ধরেন ইউনুসকে পছন্দ, ইউনুস সাহেবকে পছন্দ করে না, আপনি ইউনুস সাহেবের 10টা কোট দিয়ে রাখছেন, সে বিরক্ত হয়ে যাবে। এই জন্য আমি সাপোর্ট করি আর কি, যে আপনি সব সময় মানে এইটা ব্যক্তিত্বের কোট না দিয়ে আপনি নিউট্রাল কোনো ব্যক্তিত্বের কোট দিতে যাবেন। ঠিক আছে, সফট পাওয়ারের একটা উদাহরণ আপনি ইন্টারন্যাশনাল উদাহরণ ইউজ করেন, দেশের ভিতর না থাকলে বেটার। এটা আমার পার্সোনাল মতামত ভাই, ইউ ক্যান ডু এনিথিং, এটা আপনি ইউজ করতে পারবেন, আমি সাজেস্ট করবো করবেন না, কারণ আপনি জানেন না খাতা কি করতেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্মার্ট পাওয়ার হচ্ছে কি? স্মার্ট পাওয়ার হচ্ছে কি দেখেন, এটা সুন্দর একটা কোটেশন আছে। কোটেশনটা কে বলছে বলেন তো?
আমার খুব পছন্দের কোট করি না মাঝে মধ্যে, নাসনেও বলেন, আপনাদের অনেকবার শোনাইছি। রোজবেল্ট না ভাইয়া? হুম। রোজবেল্ট হ্যাঁ, না? হ্যাঁ, এটা এখানে ইউজ করা যায়। স্পিক সফটলি অ্যান্ড ক্যারি ক্যারি এ বিগ বিগ স্টিক। স্টিক মানে হচ্ছে স্টিক। স্টিক, হ্যাঁ, মানে হচ্ছে লাঠি। মানে এখানে যেটা বোঝানোর ট্রাই করতেছে যে আপনি সফট ভাবে কথা বলবেন, ঠিক আছে, কিন্তু পাশে একটা বড় লাঠি রাখবেন, ঠিক আছে। মানে আপনি সফট ভাবে কথা বলবেন কিন্তু পাশে একটা লাঠি রাখবেন, ঠিক আছে, হাতে। তো ওরা তখন বুঝতে পারবে যে ভাই ও শান্তিতে ভদ্রভাবে কথা বলছে, দিয়ে দিই, নয়তো সে লাঠি দিয়ে মেরে দিবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে থিওডর রুজভেল্ট। এই যে দেখেন, 1901 সালে থিওডর রুজভেল্ট সাহেব হচ্ছে এই কথাটা বলছে যে আপনার এই যে এটা মৃদুভাবে কথা বলো এবং একটি বড় লাঠি বহন করো, মানে ইংলিশে দিবে, এটা সুন্দর না আর কি বাংলা, যে স্পিক সফটলি, সফটলি কথা বলো বাট ক্যারি এ বিগ স্টিক, ঠিক আছে, কিন্তু একটা শক্ত লাঠি, বড় একটা লাঠি পিঠে রাখো, হাতে রাখো, ঠিক আছে, তাহলে আপনি যেটা চান সেটা হয়ে যাবে। এটাই মূলত স্মার্ট পাওয়ার কি মিন করছে। এখন সফট পাওয়ার, হার্ড পাওয়ার, এগুলো বলছে জোসেফ নাও, এটা হচ্ছে মাথায় রাখবেন। এখানে লিখছে দেখেন, জোসেফ এস নাই বা নাও, তাহলে তার বই হচ্ছে সফট পাওয়ার দ্য মিনস টু সাকসেস ইন ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ে আপনার স্মার্ট পাওয়ার শব্দটা চালু করছে। তাহলে এই নামটা একদম মুখস্থ রাখবেন। এই নামটা আপনি সফট পাওয়ারও দিতে পারবেন, স্মার্ট পাওয়ারও দিতে পারবেন, আবার হার্ড পাওয়ারও দিতে পারবেন। সো এই নামটা আলুর মতো। তাহলে সফট পাওয়ার স্মার্ট পাওয়ার তো বুঝছেন ভাই, আপনি হচ্ছেন সব সব পাওয়ার একসাথে খাটাবেন। আপনার ইকোনমিক পাওয়ার খাটাবেন, আপনার কালচারাল পাওয়ার খাটাবেন, আপনার আপনার ডিপ্লোম্যাটিক পাওয়ার খাটাবেন। এর পাশে একটা কি রাখবেন, এর পাশে ছোট করে হচ্ছে 2-4টা পারমাণবিক বোমাও তাক করে রাখবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এই শর্ট পাওয়ারটা করে অনেক নেতা করে, তো এখন প্রকাশ পাচ্ছে না। ওই যে ইয়া দেখছেন আপনারা, মুন্না ভাই এমবিবিএস কে দেখছেন বলেন তো? জি ভাইয়া দেখছি। ওইখানে শর্ট পাওয়ার ইউজ করে না? ওই যে মুন্নার প্রথমে কাজ কি ছিল, তুলে নিয়ে আসবে, তারপরে হ্যাঁ। একজনের কাছে নিয়ে আসে, তারপরে সে হচ্ছে এবার দামাদামি কয়েকটা বন্দুক রাখে, এরপরে নেগোশিয়েট করে 10 লাখ, 20 লাখ, 20,000, 30,000, বুঝছেন ব্যাপারটা? পরে 2.5 লাখে গিয়ে থামে না। তো এটা হচ্ছে কি বলেন তো, একটা এটা হচ্ছে কি একটা স্মার্ট পাওয়ার। এটাই বলছে কি যে আপনি নেগোশিয়েট করেন, ওকে ঠকায়েন না, বা ওকে একদমই দিবেন না এমন না, সাথে একটা বন্দুকও রাখেন যাতে সে ভয় পায়, ঠিক আছে। তাহলে স্মার্ট পাওয়ারটা আসলে বুঝছে, এটা নিজে পড়বেন, আমি জাস্ট বেসিকটা বুঝাচ্ছি আপনাদের, কেমন। স্মার্ট পাওয়ারের আরেকটা নাম হচ্ছে ট্রান্সফর্ম ডিপ্লোমেসি, এটাতে পড়ানোর কিছু নাই। তাহলে হার্ড পাওয়ার সফট পাওয়ার পার্থক্যটা পারবেন না, দেখেন। তাহলে হচ্ছে হার্ড পাওয়ার মানে হচ্ছে আপনার ফোর্স ইউজ করবে, ক্ষমতা ব্যবহার করবে। সফট পাওয়ারে অত ক্ষমতা ব্যবহার করি না আমরা, হচ্ছে সাংস্কৃতিক বন্ধন, কূটনৈতিক প্রচার, এগুলো করতে চাই, ঠিক আছে। হার্ড পাওয়ার সরাসরি যুদ্ধের সমর্থক, ধর ধর মার মার। আর সফট পাওয়ার হচ্ছে মূলত হচ্ছে আপনার কি, আপনার হচ্ছেন এক ধরনের সম্পর্কের মাধ্যমে কি সর্ট আউট করতে চায়। তারপর হচ্ছে এরা সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে কি নিষেধাজ্ঞা প্রয়োগ করে। দেখবেন আর কি দৃশ্যমান শক্তি, হার্ড পাওয়ার আপনি দেখতে পারবেন গুলি করতেছে, সফট পাওয়ার আপনি দেখতে পারবেন না, এটা বিহাইন্ড দ্য সিনে মোস্টলি হয়। হার্ড পাওয়ার হচ্ছে এগুলো দেখবেন কেমন আপনি আগে যাচ্ছে। হাইব্রিড ওয়ারফেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, এটা এনি টাইম চলে আসতে পারে। হাইব্রিড ওয়ারফেয়ার মানে হচ্ছে যতগুলা আপনার যুদ্ধে ব্যবহার করার অস্ত্র আছে সবগুলো আপনি ইউজ করবেন। অস্ত্র বলতে শুধুমাত্র হচ্ছে আপনার ওই বন্দুক না, মিস ইনফরমেশন একটা অস্ত্র না বলেন, ঠিক আছে। যেমন আপনি কি জানেন কিনা জানি না, সাম্প্রতিককালে একটা একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা হচ্ছে কি, একটা লেখা ভাইরাল হয়েছে যে একজন গাজার বন্দী ছিল একজন ইসরায়েলে। তো তাকে হচ্ছে বলা হয়েছে, বলছে আর কি ইসরায়েলিরা, যে তোমার বউকে মারছি, বাচ্চাদের মারছি, মাকে মারছি, বাবাকে মারছি, তোমাদের সবাইকে হ্যাঁ, মেরে। ভিডিওটা দেখছি। ভিডিও দেখছেন, ঠিক আছে। তো ওকে বলছে যে সবাইকে মেরে ফেলছে, তো ওকে মানসিক ভাবে কি করছে বলেন তো, একদম ড্যামেজ করে দেওয়ার ট্রাই করছে। কিন্তু পরবর্তী সময় সে যখন মুক্তি পাইছে তখন দেখা গেছে বউ বাচ্চা কি বাপ মা বেঁচে আছে, মারা যায় নাই। পয়েন্টটা বুঝছেন? তো এইটা হচ্ছে মূলত হচ্ছে আপনার হাইব্রিড ওয়ারফেয়ারের মতো, মানে ইসরায়েল হচ্ছে আপনার যত অস্ত্র ইউজ করতে পারছে, তারা সরাসরি মানুষ মারতেছে, বোম মারতেছে, তারপরে হচ্ছে তারা মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ফেসবুকে বুস্টিং করতেছে, তারপর আপনার ডিপ্লোমেটিক ভাবে হচ্ছে বিভিন্ন দেশে শাটল ডিপ্লোমেসি করতেছে যাতে ইসরায়েল আইসোলেটেড হয়ে না পড়ে, ঠিক আছে।
তারপরে হচ্ছে আপনার এইভাবে হচ্ছে কি করতে বিনোদন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানুষ মারতেছে, আপনার সফট পাওয়ার ইউজ করতেছে, সবকিছু করতেছে। তাহলে যুদ্ধ জয়ের জন্য আপনি যখন সবকিছু একসাথে করবেন সেটা হচ্ছে হাইব্রিড ওয়ারফেয়ার। বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে কিনা বলে? ভাই ওই যে কনসেপচুয়াল প্রশ্নগুলা অ্যান্সার করার ক্ষেত্রে আর কি, মানে এর উত্তরটা ইউনিক করা যায় কিভাবে? অ্যান্সার করা নিয়ে আমি পরে আলোচনা করবো আস্তে আস্তে, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলে? জি ভাই। আচ্ছা, ওকে। তাহলে কারণ না হলে বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার কোশ্চেন লাস্টই করেন, এটা আসলে ওই ডিসকাশনের ব্যাপার তো, আগে পড়ায় ফেলি। এবার এইটাতে আপনি যে কোনো কিছু দিতে পারবেন, অবশ্যই আপনি রিয়েল লাইফ ট্রাই করবেন, রিসেন্ট যুদ্ধ ইউজ করতে, রিসেন্ট ডাটা ইউজ করতে, তাহলে আপনার নাম্বার বলবে, ঠিক আছে? আর বইয়ের ডাটা মুখস্থ করবে না, ম্যাথ সবাই পড়ে যাবে, ঠিক আছে? এবার দেখেন যে ন্যাশনাল পার্ট, জাতীয় শক্তি। জাতীয় শক্তি মানে আপনি আপনার নিজস্ব শক্তি কতখানি, ঠিক আছে? দেখেন, তাহলে হচ্ছে দেখেন, জাতীয় শক্তি রাষ্ট্রের অবিভাজ্য প্রতীক, যার সাহায্যে কোনো রাষ্ট্র অভ্যন্তরীণ বা পররাষ্ট্র নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আপনি কতটুকু স্ট্রং সেটা ডিপেন্ড করবে কিসের উপরে বলেন তো? আপনার কিছু, সেটা ডিপেন্ড করবে হচ্ছে, আপনি বলেন তো বাংলাদেশ যদি স্ট্রং হইতো, আচ্ছা বাংলাদেশ তো অত বেশি স্ট্রং না, আপনি বলেন ইউএসএ কেন স্ট্রং বলেন তো? খুব ফাস্ট বলেন, সবাই শেয়ার করেন ভাই, এখানে লেকচার শুনতে ভাই আসেন। মিলিটারি পাওয়ার, তারপরে ইকোনমিক্স মিলিটারি পাওয়ার, পাওয়ার, তারপর সবকিছু, ইকোনমি। ইকোনমিক পাওয়ার, তারপর সবাই বলেন ভাই, এখানে আপনাকে শিখতে হবে, ডিসকাস করেন। এই নিয়ে আপু বলেন। আপু নাই? আচ্ছা আচ্ছা, নিয়ে আছে, আছে। বলেন কি কি পাওয়ার আছে আপনার? ভৌগোলিক অবস্থা, জিওগ্রাফিক্যাল আপনার লোকেশন, যেমন অস্ট্রেলিয়া অনেক দূরে ভাই। Population. পপুলেশন, আপনার পপুলেশন বেশি ভাই, ঠিক আছে? যে আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, ইন্ডিয়া বলে ধরো বর্ডারটা খুলে দেবে, অস্ত্র মারা লাগবে না, ঠিক আছে? বর্ডার খুলে দিলে ইন্ডিয়া থেকে যদি 20 কোটি মানুষ ঢুকে যায় বাংলাদেশে, বাংলাদেশ তো শেষ, দুর্ভিক্ষ লেগে যাবে, ঠিক আছে? পপুলেশন এবং আপনার আপনার হচ্ছেন কি, যদি ওই যে স্কিল্ড হয়, পপুলেশন কিন্তু বেশি হলে হবে না, আপনার স্কিল্ড হবে। ইন্ডিয়াতে প্রচুর স্কিল মানুষ, তাহলে এটাও আপনার জন্য কি একটা অ্যাসেট হইতে পারে। তারপর কি বলেন তো? ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশ এখনো টিকে আছে গ্যাসের উপরে, ঠিক না? তাহলে আমাদের প্রচুর গ্যাস আছে, কয়লা আছে, এটা আমার রিসোর্স শক্তি আছে। এখন যদি কালকে বলে বাংলাদেশের স্বর্ণের খনি আছে, তাহলে কি হবে বলেন তো? আরো শক্তিশালী হয়ে যাবে না? তাহলে কি ন্যাচারাল রিসোর্সেস, তারপর ক্লাইমেট। ক্লাইমেট কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। যেমন ধরুন হচ্ছে আপনার আপনি এমন কিছু স্টেট আছে রাশিয়াতে, রাশিয়া কিন্তু অনেক বড় হইলো 90% মানুষ থাকতে পারে না, আপনারা কি জানেন? ম্যাক্সিমাম জায়গাতে মানুষ থাকতে পারে না, তো ওখানে টোটালি হচ্ছে সারা বছর কি থাকে আপনার, ওই যে বরফে ঢাকা। তো এরকম ক্লাইমেট থাকলে তো আপনি মারা, ঠিক আছে? তাহলে আপনার হচ্ছে ক্লাইমেট ঠিক আছে কিনা, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে, আমরা তো এখানে 4-5টা নিয়ে আসছি, ঠিক আছে? আমরা একটু দেখি কি আছে। ভূপ্রকৃতি বললাম, দেশের আয়তন, আয়তন বড় হলে আপনার ক্ষমতা বাড়বে। দেখেন রাশিয়া স্ট্রং কান্ট্রি, রাশিয়া কি ছোট কান্ট্রি না, বিশাল কান্ট্রি। ইউএসএ স্ট্রং কান্ট্রি, ইউএসএ বিশাল কান্ট্রি। চীন স্ট্রং কান্ট্রি। ইউকে ছাড়া বেশিরভাগ স্ট্রং কান্ট্রি নর্মালি বড় কান্ট্রি হয়। এটা বলছে কে বলেন তো? সঞ্জুকে চিনছেন আপনারা? এটা জি কৌটিল্য ভাই, বলছে। চায়না। Art of war. হ্যাঁ, আর্ট অফ, এটা আপনার কৌটিল্য ওইখানেও আছে। বড় দেশগুলো টিকে থাকার সম্ভাবনা বেশি। প্রাকৃতিক সম্পদ তো বলতাম, শিল্পের উন্নতি, আপনি অনেক বেশি সামরিক মিলিটারি, আমরা সবগুলো আলোচনা করে ফেলছি। এখন এইগুলো থাকা মানে আপনি কি এগুলো থাকা মানে আপনি শক্তিশালী। এবার শক্তিশালী হইছেন, এটা প্রকাশ পাবে কিভাবে বলেন তো? প্রকাশ পাবে কিভাবে? এটা প্রকাশ পাবে আপনার ডিপ্লোম্যাটিক, আপনি যে গোল সেট করতেছেন সেটার উপরে। মানে আপনার পররাষ্ট্র নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ঠিক আছে? অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র নীতি দুইটাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি যদি, আমার যদি খালি স্বর্ণের খনি থাকতো, আমার যদি আজকে পারমাণবিক বোমা থাকতো, ঠিক আছে, তাহলে কি আমি বলতাম যে ভারতের সাথে চুপচাপ করে মিটায় চলা লাগবে? আমরা এখন বলি না যে ভারতের সাথে আমাদেরকে সারাউন্ডিং করে রাখছে, ওর সাথে ভালো সম্পর্ক করে আগাইতে হবে, অত সমস্যা আছে। এটা আমরা সবাই বলি, পলিটিক্যাল নেতারা বলে। কেন বলে? কারণ হচ্ছে আমাদের পাওয়ার কম, আমাদের জাতীয় শক্তি ভারতের চেয়ে কম। আজকে যদি আমার পারমাণবিক বোমা থাকতো, তাহলে আমরা এত কিছু বড় লাগতো না, দৌড়ো, কি আর হবে, পাকিস্তান যেটা করে আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জাতীয় শক্তির উপাদান হচ্ছে কোনগুলো, যেটা আপনাকে জাতীয় শক্তি নিশ্চিত করাবে, এতক্ষণ যা বললাম। আর এটা প্রকাশ পাবে হচ্ছে আপনার পররাষ্ট্র নীতির মাধ্যমে বা অভ্যন্তরীণ নীতির মাধ্যমে, ঠিক আছে?
ওকে, তারপর দেখেন শক্তি সাম্যকিক, এটা পরীক্ষা আপনাকে রিকানে মানে ইম্পেরিক্যালে প্রতি লাইনে লেখা লাগবে। ব্যালেন্স অফ পাওয়ার, এটা ভাই বোধহয় জিজ্ঞেস করে ব্যালেন্স অফ পাওয়ার মানে কি বলেন তো ভাই? এই যে এটা, এই যে এটা আপনাকে পড়াইছিলাম। ব্যালেন্স অফ পাওয়ার মানে কি বলেন তো? ব্যালেন্স অফ পাওয়ার মানে হচ্ছে ক্ষমতার সাম্য। ব্যালেন্স অফ পাওয়ার না, ব্যালেন্স মানে সাম্য, পাওয়ার হচ্ছে ক্ষমতা। যেমন ধরুন হচ্ছে আপনি অস্ত্র দিয়ে বুঝাই, ইউএসএ পারমাণবিক অস্ত্র বানায় কত সালে? 1944-45 সালে, ঠিক আছে, 44 ধরেন। আর হচ্ছে এখন ইউএসএ পুরো পৃথিবীতে 1 নম্বর কান্ট্রি যার কাছে অ্যাটমিক বোমা আছে। সেটা হচ্ছে ইউএসএ কে অনেক বেশি এম্পাওয়ার্ড করে ফেলছে, কেউ সাহসই করতেছে না। ও বোমা ফেলার সাথে সাথে বিশ্বযুদ্ধ শেষ। আর এটা ইউএসএ কে অনেক শক্তিশালী করে ফেলছে, আর বাকি সব রাষ্ট্রকে ছোট বানায় ফেলছে। এটা সমতা করার জন্য রাশিয়া 1949 সালে, কত সালে? 49 সালে হচ্ছে আপনার পারমাণবিক বোমা বানায় ফেলে, ঠিক আছে। এখন তো এখন আপনার ইউএস এরও বোমা আছে, রাশিয়ারও বোমা আছে, তাহলে সমতা চলে আসছে না? ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? আপনার ওপেনহাইমার মুভিটা দেখছেন? দেখেন নাই? ছি, কাদেরকে পড়াচ্ছে? ওপেনহাইমার মুভিটা মোটামুটি আপনার মরফি বলে না ওকে? হ্যাঁ, মার্ফির হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি মনে হয় আর কি আমার। এটা মারাত্মক অভিনয় করছে ভাই। আপনারা পড়েন না, মুভি দেখেন না, প্রেম করেন না, কি যে করেন। হ্যাঁ, বায়োগ্রাফি টাইপের। তাহলে দেখেন, আপনার তাহলে এই যে বোমা বানানোর মাধ্যমে হচ্ছে কি হচ্ছে, শক্তির সাম্য ফিরে আসছে। আবার উল্টা ভাবে সাম্য ফিরতে পারতো না? দুজনে বলতে পারে ভাই চল আমরা সব বোমা কি নিষ্ক্রিয় করে ফেলি, তাও দুজন সমান থাকবে। মূলত বেশি আছে নাকি কম আছে এটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে দুইজনের সম পরিমাণ থাকা লাগবে। জিরো হইলে জিরো, আছে হইলে আছে, নাই হইলে নাই। তাহলে এটা হলো বোমার মাধ্যমে। এবার দেখেন সংগঠনের মাধ্যমে আপনি শক্তি সাম্য নিশ্চিত করতে পারবেন। ন্যাটো বানিয়েছে কত সালে বলেন তো? 1949। 1949। ঠিক আছে, 1949 ন্যাটো বানায় ফেলছে, মানে অনেকগুলো রাষ্ট্র নিয়ে একটা সামরিক সংগঠন গঠন করে বলেছে শেষ। ও যেটা বলে সেটা ঠিক না। রাশিয়ার জন্য অনেক কি সমস্যা হয়ে গেছে। রাশিয়া কি বানালো এরপরে বলেন তো? ওয়ারশো প্যাক্ট। ওয়ারশো প্যাক্ট 1955, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে এই যে দেখেন সংগঠনের মাধ্যমে সাম্যতা সৃষ্টি, জোটের মাধ্যমে সাম্যতা সৃষ্টি করা যায়। তাহলে যখনই আপনি মূলত হচ্ছে আপনি সাম্য সৃষ্টি করবেন, মানে হচ্ছে যে একটা শক্তি এককভাবে, একটা শক্তি অথবা একটা এন্টিটি এককভাবে শক্তিশালী না হয়ে যখন হচ্ছে ওই অনেকগুলো দেশের মধ্যে আপনার সমপরিমাণ থাকে, সেটা হচ্ছে কি শক্তি সাম্য। একদম বেসিক কে বোঝেন, আপনি বেসিকে লিখবেন, সমস্যা নাই, ঠিক আছে, কোনো প্যারা নেই, ফুল অ্যান্সার করতে হবে। আপনার ইয়ে দেখছেন সিন্ডিকেট মুভিটা দেখছেন? সিন্ডিকেট না, মুভির নাম সিন্ডিকেট মনে হয়। না সিন্ডিকেট না, দাঁড়ান আমি বলি। এটা 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 একমাত্র মুভি যেটা রিভিউ লিখছিলাম আমি। এটা হচ্ছে আপনার, দাঁড়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান বাংলা মুভি। ওইখানে হচ্ছে আপনার ওই যে নায়কটা কি জানো, প্রসেনজিৎ ছিল, তারপরে হচ্ছে দেব ছিল। আপনারা দেখেন নাই মুভিটা? মুভিটার নাম হচ্ছে কি, জুলফিকার। জুলফিকার দেখছেন কেউ? গান তো শুনছেন? জুলফিকার গান কেউ শুনে হয় না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। ওই ওই জুলফিকার মুভিটা হচ্ছে আপনার ব্যালেন্স অফ পাওয়ারের সবচেয়ে বেস্ট উদাহরণ, ঠিক আছে। আমি আমার ওই আপনার ব্লগে, যে ব্লগটাতে আপনারা আছেন আর কি, পরীক্ষা দেন বোক আপ করেন, সেখানে মুভি রিভিউ নামে একটা সেকশন আছে, সেখানে আছে জুলফিকার। আপনি আপনার লিঙ্ক দিব, পড়ে নিন। ওইখানে হয় কি, মুভিটা দেখলে বুঝতেন, ওইখানে ওটাকে সিন্ডিকেট চালায়। তো ওই সিন্ডিকেটটা সমপরিমাণ শক্তিশালী, কিন্তু ওদের নিয়ম, সিন্ডিকেটের নিয়ম হচ্ছে কেউ যদি এককভাবে সিন্ডিকেটের বড় হয়ে যায়, সবাই মিলে তাকে মেরে ফেলে। এটা নিয়ে কাহিনী, মানে ব্যালেন্স থাকা লাগবে, সবাই সমান থাকা লাগবে। একজন শক্তিশালী হওয়ার ট্রাই করলে সবাই তাকে মেরে ফেলে, ব্যালেন্সে আনার জন্য। যদি এটা খারাপ উদাহরণ, বাট উদাহরণ আর কি। তা কিভাবে আপনি শক্তি সাম্য নিশ্চিত করতে পারবেন ভাই? বললাম তো না, সামরিক জোটের মাধ্যমে, ওয়ারশো প্যাক্ট হ্যানতেন। তারপর হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, যেমন হচ্ছে আপনার মার্শাল প্ল্যান, তারপর কমিকন প্ল্যান। পুষ্টিকরণের মাধ্যমে, দেখেন যে 45 সালে আমেরিকা বোমা বানাইছে, 49 সালে হচ্ছে আপনার রাশিয়া বানাইছে। নিরস্ত্রীকরণের মাধ্যমে দুজন অস্ত্র কমায় ফেলতেছে। বৈশিষ্ট্যগুলো তো আশা করি পারবেন, ঠিক আছে, একবার দেখে নেবেন। গুড নেইবার ট্রিটি হচ্ছে কি বলেন তো?
যে প্রতিবেশী দেশের সাথে বদমাইশি করবো না, গুড নেইবার, ভালো নেইবার হয়ে থাকবো, ভালো নেইবার পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এটা মূলত হচ্ছে ফ্রাঙ্কলিন দ্য রুজভেল্ট হচ্ছে উদ্ভাবন করে। ও বলছিল কি বলেন তো, যে হচ্ছে দেখেন প্রতিবেশী দেশের উপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার না করার হচ্ছে গুড নেইবার, যে আমি ভালো প্রতিবেশী হয়ে থাকবো, তাহলে প্রতিবেশী আমার জন্য ভালো হবে, এর মাধ্যমে একটা সম্পর্ক বিল্ড হবে, ঠিক আছে, নেটওয়ার্ক সৃষ্টি হবে, ট্রাস্ট হবে। আপনি দেখেন প্রতিটা সাবকন্টিনেন্টে পার্শ্ববর্তী দেশের সাথে গ্যাঞ্জাম আছে। ভারতের সাথে হচ্ছে ইন্ডিয়ার গ্যাঞ্জাম, সরি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার গ্যাঞ্জাম, ওদিকে রাশিয়ার সাথে হচ্ছে আপনার পার্শ্ববর্তী ফিনল্যান্ড ফিনল্যান্ড এগুলোর গ্যাঞ্জাম, তারপর ওদিকে জাপানের সাথে হচ্ছে কোরিয়ার গ্যাঞ্জাম, চীনের সাথে জাপানের গ্যাঞ্জাম, চীনের সাথে রাশিয়ার গ্যাঞ্জাম ছিল, এখন কম আর কি, ঠিক আছে। আপনি ইউরোপে দেখেন, ইউরোপিয়ান থাকার পরেও গ্যাঞ্জাম আছে। মাগার আপনি পাবেন না যে ইউএস এর সাথে কানাডার গ্যাঞ্জাম, ট্রাম্প আসার পর মাঝে মধ্যে লাগে চলানো ব্যাপার, বাট চূড়ান্ত গ্যাঞ্জাম নেই। ইউএস এর সাথে মেক্সিকো গ্যাঞ্জাম, ইউএস হচ্ছে এমন একটা স্মার্ট কান্ট্রি, ওরা আপনার ঘরটাকে শান্তিতে গুছিয়ে রাখছে। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে গ্যাঞ্জাম করতে দেয় না। ভেনেজুয়েলা যে ছোট করে গ্যাঞ্জাম, এগুলো আমেরিকা একদম পিছিয়ে মেরে ফেলতে পারে, জাস্ট এখন নানান কারণে পারতেছে না আর কি, ঠিক আছে, এগুলো কোনো ইস্যুই না। মানে ওই উত্তর কোরিয়া, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাতে মোটামুটি ইউএস এর একটা কন্ট্রোল থাকে, ওখানে গ্যাঞ্জামও কম। এটা ইউএসএ ওই যে আইসোলেশনের মাধ্যমে করে রাখছিল আর কি, ঠিক আছে। স্টোরিটা পড়বেন, এখানে তেমন কিছু নাই। তুকিডাইসিস এটাও পড়াইছিলাম, আপনার এত দ্রুত কেমন ভুলে গেছেন আমি বুঝতেছি না। আচ্ছা দেখেন যে আপনার আপনার হচ্ছে তুকিডাইডিস ট্র্যাপ হচ্ছে কোনটা দেখেন, এটা হচ্ছে আপনার ওই যখন একটা দেশ শক্তিশালী হওয়া শুরু করে, এটাকে ইমার্জিং পাওয়ার বলে, তখন একটা দেশ ফল করা শুরু করে, একে ডিকে বলে আর কি, ঠিক আছে। একটা ক্ষয়প্রাপ্ত দেশ, একটা হচ্ছে ইমার্জিং মানে একটা উন্নতিপ্রাপ্ত দেশ আর কি। এই দুইটা দেশ হচ্ছে আপনার যে ফল করে সে ফল করতে চায় না, আর যে উপরে থাকে সে উপরে উঠতে চায়, তাদের মধ্যে একটা লড়াই চলে। এটাই হচ্ছে থুকিডাইডিস ট্র্যাপ বলা হয় আর কি। এটা উচ্চারণ ডিফারেন্ট ডিফারেন্ট আছে, আপনি যেটা হচ্ছে সেটা করবেন, ঠিক আছে। থুসিডাইসিস বলে, থুকিডাইসিস বলে আর কি, বা যেটা আছে আপনি যেটা কমফোর্ট ফিল করেন। এখন দেখেন তাহলে হচ্ছে এই যে আপনার বেশি এবং কম মানে পড়তি দিকে এবং উঁচুতে ওঠার দিকে, মানে হচ্ছে ইমার্জিং পাওয়ার এবং ক্ষয়প্রাপ্ত দুইটা দেশের মধ্যে একটা লড়াই চলে নেতৃত্বে, সেটা হচ্ছে কি এই ট্র্যাপ বলা হয় আর কি, ঠিক আছে। যেমন এটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি বলেন তো, আমাদের ইউএসএ এবং চায়না আর কি, ঠিক আছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের বেলাও খাটে, তবে আপনার চীন এবং ইউএসএ টা সবচেয়ে মানে সবচেয়ে মানে রাইট একটা এক্সাম্পল হবে আর কি, ঠিক আছে। তাহলে দেখেন তো দুইটা দেশের মধ্যে সংঘাত থাকবে, বৈশিষ্ট্যগুলো দেখি, সংঘাত থাকবে যেটা হচ্ছে ইমার্জিং মানে উপরের দিকে উঠতেছে। যেমন ধরেন চীন, ও একদম ঠান্ডা থাকবে, আর যে পড়তির দিকে আছে মানে ইউএসএ, সে অনেক গরম থাকবে। ট্রাম্প অনেক গরম না, চীনের উপরে আমি 100% ট্রেড দিব, 200% ট্রেড দিব, চীন কিছু বলতেছে না, খুব একটা রিয়াকশন দেখাচ্ছে না। কেন চীন বলতেছে ভাই আমি চুপচাপ ব্যবসা করে যাই, আমি উপরে উঠতেছি, আমার গ্যাঞ্জাম করার দরকার নেই আর কি, ঠিক আছে। তাহলে যে হচ্ছে আপনার কি উপরের দিকে উঠতেছে ইমার্জিং, সে ঠান্ডা থাকে। এরপর হচ্ছে মেগাফোন ডিপ্লোমেসি দেখা যায়। মেগাফোন ডিপ্লোমেসি আমরা পড়বো। মেগাফোন ডিপ্লোমেসি হচ্ছে কি জানেন, ওই আপনার সরাসরি কোনো কূটনৈতিক চ্যানেল ইউজ করে না, ডাইরেক্ট মিডিয়ার সামনে বলে ও খারাপ, এটা করলে আমি ওকে বোমা মেরে দিব। যেমন চীনের আপনার প্রধানমন্ত্রী, চীন থেকে চীনের আপনার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী কে বলছে আমি ঠিক ভুলে গেছি, চীনের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছিল জানেন, সম্ভবত আমি ভুলে গেছি কোন মন্ত্রী বলছে, যে আপনার যদি বাংলাদেশ কোয়াডে যোগ দেয় তাহলে হচ্ছে চীন কোনো ধরনের সাপোর্ট করবে না বাংলাদেশকে, একদম ডিরেক্ট থ্রেট মেরে দিচ্ছে, কোনো ধরনের কেন ডিসকাশনই যায় না, ডিরেক্ট ইয়াতে মিডিয়ার সামনে বাংলাদেশের থ্রেট মেরে দিচ্ছে। এটাকে মেগাফোন ডিপ্লোমেসি বলে, ঠিক আছে। মানে সরাসরি আপনি যখন কোন একটা ট্রেড দিয়ে দিবেন সেটা হচ্ছে মেগাফোন ডিপ্লোমেসি। এবং এটার এগেনস্টে হচ্ছে যদি কেউ কিছু বলে, যেমন হচ্ছে আপনার মেগাফোন ডিপ্লোমেসি পাবে। আর আপনি বর্তমানে উদাহরণ কোনটা দিবেন বলেন তো, বর্তমানে উদাহরণ দিবেন হচ্ছে আপনি আফগানিস্তান এবং হচ্ছে কে ইউএসএ, ঠিক আছে। ট্রাম্প বলছে কি বাগরাম ঘাটি যদি আমি না পাই, আমি এমন অবস্থা করব চিন্তাও করতে পারবে না আফগানিস্তান, ঠিক আছে। আফগানিস্তান কি বলছে, আফগানিস্তান বলছে কি বলছে বলেন তো, ওরা বলছে যে 1 ইঞ্চি মাটিও আমি ছাড়বো না, যা করবে ট্রাম্প করে নি। দিস ইজ কল আপনার কি মেগাফোন ডিপ্লোমেসি। নিজেরা কোনো ডিসকাশনে যাচ্ছে না, মিটিং করতেছে না, কিন্তু আপনার ইয়াতে ওই মিডিয়ার সামনে এসে একদম মিডিয়া। উন্নত অবস্থা, ঠিক আছে।
ক্যারোট এন্ড স্টিক পলিসি তো বললাম। ক্যারোট এন্ড স্টিক পলিসি হচ্ছে আপনার, এটা ভিডিও করতে অবশ্যই আমি, এটা হচ্ছে আপনি খাবারও দিবেন মারবেনও। যেমন হচ্ছে এটা মূলত আপনার বেশি দেখা যাচ্ছে এখন ইয়েতে, আপনার মিয়ানমারে, ঠিক না? আপনি মিয়ানমারের জানতাকে হচ্ছে অস্ত্র দিচ্ছে চীন, আবার আরাকান আর্মি হ্যান ত্যান ব্রাদার, হ্যাঁ অ্যালায়েন্স, ব্রাদারহুড অ্যালায়েন্স, ওদেরকে অস্ত্র দিচ্ছে চীন অ্যাটলিস্ট কন্ট্রোলে রাখার জন্য, যে যদি ওরা সাকসেস হয়ে যায় বিদ্রোহীরা, তাহলে তো আমার ওইখানে লাগবে, ঢুকতে হবে, ওইখানে অনেক ইনভেস্টমেন্ট আছে চীনের, ঠিক আছে? তো দুইজনকেই সাপোর্ট দিচ্ছে, আবার দুইজনকে অস্ত্র দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে মূলত ক্যারট এন্ড স্টিক পলিসি। মানে ক্যারট মানে হচ্ছে আপনি খাবারও দিচ্ছেন আবার মারতেছেন, স্টিক মানে দিয়ে পিটাচ্ছেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এখানে তো আপনার কিছু না, একটু দেখবেন। আচ্ছা, এই এই পার্ট থেকে মূলত বেশি পরীক্ষা প্রশ্ন আসে। নিরস্ত্রীকরণ মানে কি? নিরস্ত্রীকরণ মানে কি? এটা বাংলা পড়ে বোঝা যাচ্ছে অস্ত্র কমায় ফেলতেছে। নিরস্ত্রীকরণ মানে কি ভাই? অস্ত্র নাই, অস্ত্র কমায় ফেলতেছে আর কি, ঠিক আছে? তাহলে ডিসআর্মামেন্ট, এটা ইংলিশে ডিসআর্মামেন্ট দেখেন। তাহলে দেখেন, এটার পদ্ধতি হচ্ছে আপনার সৈন্যের সংখ্যা কমাচ্ছেন। আপনার সৈন্য হচ্ছে, সোলজার হচ্ছে আপনার 5 লাখ থেকে আপনি 4 লাখ করে ফেলছেন, ঠিক আছে? অস্ত্রের সংখ্যা কমাচ্ছেন, আপনার হচ্ছেন লাইক 1 লাখ, কি বলে, টন বলে না, কিলোটন বলে আর কি, বা কি যেন বলে আর কি, সেটা বাদ দিন। আপনার ধরেন 5,000 পারমাণবিক বোমা আছে, আপনি সেখান থেকে 1,000 কমায় ফেলছেন। তারপর নতুন কোনো অস্ত্র বানাচ্ছেন না, গুণগত মান বৃদ্ধি করতে। গুণগত মান কিন্তু সবাই বৃদ্ধি করে, ঠিক আছে? রেঞ্জ বাড়ায়, প্রিসাইজ করে, অস্ত্র প্রতিযোগিতার কার্যক্রম বন্ধ করতে, সামরিক খাতে বরাদ্দ কমায় দিচ্ছেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে নিরস্ত্রীকরণ পদ্ধতি। এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি অস্ত্র কমাইতে পারবেন, ঠিক আছে? এখন পরীক্ষার মতো নিরস্ত্রীকরণ, অস্ত্র নিয়ন্ত্রণটা পরীক্ষা আসে। তাই নিরস্ত্রীকরণটা হচ্ছে একটু জটিল। নিরস্ত্রীকরণ বলতে বোঝায় আপনি হচ্ছেন অস্ত্রই কমায় ফেলবেন, অস্ত্রই কমায় ফেলবেন, ঠিক আছে? আর অস্ত্র নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে আপনি মূলত হচ্ছে পরিমিত মাত্রায় সামরিক স্থিতিশীলতা অর্জনের জন্য অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করা বোঝায়। যেমন হচ্ছে ধরেন হচ্ছে এখন রাশিয়া এবং ইউএস এর মধ্যে অনেক গ্যাঞ্জাম চলতেছে। ন্যাটোভুক্ত সবগুলো দেশ এখন প্রচুর লেভেলের কি করতেছে, সামরিক বাজেট বাড়ায় দিচ্ছে। তখন রাশিয়া বললো ওদের সাথে, ঠিক আছে আমিও জানি এগুলো তুই আমার মারবি না, আমিও জানি তোকে মারবো না, তাহলে তো বিশ্ব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে আমরা একটু কম বানাই। নিয়ন্ত্রণ, এটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ, ঠিক আছে? আর অস্ত্র নিরস্ত্রীকরণ হচ্ছে কি জানেন? আপনি গেলেন রাশিয়াতে, গিয়ে ওদের সামরিক কারখানায় ঢুকলেন, ঢুকে কিছু অস্ত্র আপনি নষ্ট করে ফেলছেন, ড্যামেজ করছেন, দিয়ে আসছেন আর কি। এটা হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ, ঠিক আছে? দেখেন, অস্ত্র যদি আপনি আপনার নিরস্ত্রীকরণ করেন, তখন মূলত আপনি পুরো সিস্টেমটাই নষ্ট করে ফেলেন। মানে পুরো হচ্ছে বানাবেই না আপনি আর, ঠিক আছে? তাহলে এটা উৎপাদন, বাজারজাতকরণ, মজুতকরণ সম্ভব না, ঠিক আছে? আর অস্ত্র নিয়ন্ত্রণ হচ্ছে আপনার সম্ভব। যেমন ধরেন হচ্ছে কেমিক্যাল উইপন, যেমন আপনার বিশ্বে কিছু অস্ত্র আছে ব্যান করে রাখছে, যেমন নাপাম বোমা হচ্ছে বিশ্বে ব্যান করা আছে, এটা আপনি ছুটতে পারবেন না, ঠিক আছে? ক্লাস্টার বোমা ছোড়া নিষেধ, আপনি জানেন কিনা আমি জানি না। ক্লাস্টার বোমা ছাড়া নেই। ক্লাস্টার বোমা মানে কি জানেন? একসাথে 50-100টা বোমা, ছোট ছোট বোমা মারা, এটা দিলে একদম কেউ বাঁচেই না। ক্লাস্টার বোমা, এটা ক্লাস্টার বোমা লিখে রাখেন, এটা আপনি ইম্পেরিক্যালি ইউজ করতে পারবেন। ক্লাস্টার বোমা মারা নিষেধ, নাপাম বোমা মারা নিষেধ, তারপর হচ্ছে কেমিক্যাল উইপন ইউজ করা নিষেধ ভাই, গ্যাস বোমা ইউজ করা নিষেধ, ফসফরাস গ্যাস বোমা মারতেছে, এটা বাশার আল আসাদ মারছিল, তারপর হচ্ছে আপনার এই যে গাজাতে মারছিল নেতানিয়াহু, এগুলো হচ্ছে মারা নিষেধ, নিষিদ্ধ অস্ত্র এগুলো, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আপনি যখন ধ্বংস করে, তখন একবারে ইন্ডাস্ট্রি সহ, কারখানা সহ ধ্বংস করে ফেলে, আপনি পুনরায় বানাইতে পারবেন না। আর অস্ত্র নিয়ন্ত্রণ মানে কি জানেন? একটু আপনার 10টা অস্ত্র আছে, 2টা কমাইছেন, আপনি বাড়ায় ফেলেন, এটা আর কি। তাহলে নিরস্ত্রীকরণ হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ। মানে যখন আপনি নিরস্ত্রীকরণ করতে পারবেন, ইউ আর সাকসেস, ঠিক আছে? অস্ত্র নিয়ন্ত্রণ হচ্ছে একটা পূর্ব শর্ত আর কি। আস্তে আস্তে মানে শুরু করে অস্ত্র নিয়ন্ত্রণ দিয়ে, আস্তে আস্তে নিরস্ত্রীকরণের দিকে যায় আর কি। তা নিরস্ত্রীকরণ অনেক জটিল ব্যাপার না ভাই, আপনি রাশিয়াতে গিয়া দেখাশোনা করবেন ওরা অস্ত্র নষ্ট করতেছে না, এটা অনেক জটিল ব্যাপার। আর নিয়ন্ত্রণ তো সহজ, দেখবেন ওরা যুদ্ধ করতেছে না, এই আর কি। কোন দেশ এককভাবে নিরস্ত্রীকরণ সফল হতে পারে না, এটা সম্ভবই না। রাশিয়া কি জীবনও বলবে আচ্ছা আমি অস্ত্র বানাচ্ছি না, আমেরিকা তুমিও বানায়ও না, বা আমি 500 অস্ত্র ধ্বংস করে ফেলতেছি, তোরা ধ্বংস করে ফেল। তো রাশিয়া ধ্বংস হলে করতে পারে, আমেরিকা জীবনও করবে না, তাহলে এককভাবে এটা সম্ভব না। কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণ এককভাবে সম্ভব। কেমন দেখেন, যেমন ধরেন হচ্ছে আপনার এই হামাস বলতে পারে যে আমি আর কি যুদ্ধ করব না, ইসরায়েল বলতে পারে আমি আর যুদ্ধ করবো না, অস্ত্র নিয়ন্ত্রণ করছে এককভাবে, ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে?
কিছু পড়বেন আর কি ভাই, এগুলো সহজ আছে। সিকিউরিটি ডিলেমা হচ্ছে মানে একটা 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 কনফিউজিং স্টেটের মধ্যে থাকা আর কি, ঠিক আছে। বেশিরভাগ সময় হচ্ছে ওই, ঠিক আছে, আমার ওয়াইফ যে স্টেটে থাকে আর কি, ডিলেমার মধ্যে, রেগে যাবে কি যাবে না, ঠিক আছে, যুদ্ধ লাগবে কি লাগবে না, ঝগড়া করবো কি করবো না, ঠিক আছে। এটা হচ্ছে সিকিউরিটি ডিলেমা। তাহলে দেখেন যেমন রাশিয়ায় ধরেন ন্যাটো, ন্যাটো দেশগুলো আর কি, ঠিক আছে। তো ন্যাটো দেশগুলো হচ্ছে কি ভাই, একটা গ্যাঞ্জামের মধ্যে আছে না, যে যুদ্ধ লাগবে লাগবে, লেগে গেল, ঠিক আছে, পোল্যান্ডের আকাশ সীমা ক্রস করে ফেলছে রাশিয়ার যুদ্ধ বিমান, এই যুদ্ধ লেগে জেগে যাবে, কিন্তু কি সরাসরি যুদ্ধ করতে আগ্রহী না। পোল্যান্ড চাইলে কিন্তু কি করতে পারতো, শুটডাউন করতে পারতো। ওরাও জানে যে রাশিয়ান বিমানটা ডিরেক্ট শুটডাউন করে ফেলে ঝামেলা আছে, ওরা শুটডাউন না করে রাশিয়াকে ওয়ার্নিং দিচ্ছে, ইউএন এ কমপ্লেন জানাইছে, সিকিউরিটি কাউন্সিল, বাট সরাসরি শুটডাউন করে, শুটডাউন করতে পারতো, কিন্তু শুটডাউন করলেই মানে যুদ্ধ লেগে গেছে। তাহলে ওরা কি অ্যাকচুয়ালি যুদ্ধ করতে যাচ্ছে, থ্রেট দিচ্ছে আর কি, এটা হচ্ছে সিকিউরিটি ডিলেমা। অভ্যন্তরীণ হুমকি, বাহ্যিক হুমকি, আমার মনে হচ্ছে এটা চলে আসবে। অভ্যন্তরীণ হুমকি মানে তো বুঝছেন, এই যে আপনার দেশের মধ্যে বাংলাদেশে একটা হুমকি চলতেছে না, অভ্যন্তরীণ হুমকি, যে ভাই মোবাইল ওপেনলি, নিউ মার্কেট মোড়ে ওপেনলি মোবাইল নিয়ে হেঁটে চলে যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। মোবাইল চুরি বাড়ছে, মেয়েদের হচ্ছে মানে ওই গলার চেন টান দিলে তো তাও ঠিক আছে, গলার চেনটা ছিঁড়ে চলে যায়, কানের কানের আপনার দুল টান দেয়, কানটা কেটে চলে আসে। কত ভয়াবহ, আপনি মেয়েরা বুঝতে পারতেছেন, ছেলেরা চিন্তা করে দেন কত ভয়াবহ ব্যাপার, ঠিক আছে। মানে এত বিশ্রী ভাবে হচ্ছে মানে ওরা চিন্তাই করতেছে। রেপ বাড়ছে বাংলাদেশে, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ হুমকি। তাহলে এটার সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নাই, কিন্তু জনগণের নিরাপত্তার সম্পর্ক আছে। এটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, ঠিক আছে। এটাতে দেশের মানে সার্বভৌমত্বের কোনো সম্পর্ক নাই। অভ্যন্তরীণ ব্যাপার, এটাতে যে কোনো খারাপ মানুষও করতে পারে, যেমন ধরেন চোরে চুরি করতেছে, এটা অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি। আবার এটা পজিটিভও হতে পারে, কিরকম দেখেন, আপনার এই যে 24শে আগস্টের বা আগস্টের দিকে, সরি এই যে জুলাইয়ের দিকে যে আন্দোলন হলো, এখানে আওয়ামী লীগ সরকার কি হুমকি মনে করছে না আন্দোলনকারীদেরকে, ফেলড হলে তো আবার থেকে জেলে ঢুকে দিত আর কি, ঠিক আছে, সাকসেস হয়েছে দেখাই না এখন ক্ষমতায় বসছে, ঠিক আছে। তাহলে দেখেন এটা ওরা অভ্যন্তরীণ হুমকি হিসেবে নিয়েছিল আর কি। আর বাহ্যিক হুমকি মানে হচ্ছে সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর হুমকি, দেশের স্বাধীনতার উপর হুমকি। যেমন হচ্ছে আপনার যেমন ধরেন হচ্ছে আপনার রাশিয়া কি করলো, ইউক্রেনে হামলা চালায় দিছে, এইটা হচ্ছে একটা বাহ্যিক হুমকি, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন অভ্যন্তরীণ হুমকি ছোট আকারে, ছোট, এটা জনগণ থেকে আসে, এটা কোনো চোর থেকে আসতে পারে, এটা অভ্যন্তরীণ সোর্স থেকে আসতে পারে, হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড পিপল থেকে আসতে পারে। আর বাহ্যিক হুমকি সবসময় ভূ রাজনৈতিক ব্যাপার, এটা বিশাল বড় ব্যাপার, এটা যে কোনো অন্য রাষ্ট্র থেকে আসবে, এটা সার্বভৌমত্বকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। এটাই আর কি, একটা মানে যা বলছি সেটাই দেখেন, অভ্যন্তরীণ হুমকির ব্যাপকতা কম, মানে ছোট আর কি, এটা ব্যাপকতা বেশি, ঠিক আছে, যা বলছি ওইটুকুই আছে। প্রতিশ্রুতি নিরাপত্তা যদি নিজে পড়বেন, এটা বাচ্চাদের পড়া। উপ আঞ্চলিক নিরাপত্তা আমি পড়ায় ফেলছি, এটা একবার রিডিং করবেন, ঠিক আছে। উপ আঞ্চলিক নিরাপত্তা হচ্ছে ভাই বন্ধুর মধ্যে বন্ধুত্ব, আপনার 10 জনের একটা ফ্রেন্ড সার্কেল থাকে না ইউনিভার্সিটিতে, 10-12 জনের, আবার দেখেন সেই 10-12 জনের মধ্যে আবার 3 জনের সম্পর্ক খুবই ভালো। বড় সার্কেলের মধ্যে ছোট ছোট সার্কেল থাকে না, এই ছোট সার্কেলটা হচ্ছে উপ আঞ্চলিক নিরাপত্তা। যেমন সার্ক একটা বড় সার্কেল, 8টা মানুষ আছে, সেখানের মধ্যে আবার বিবিআইএন আছে, ঠিক আছে, বিবিআইএন, এটা হচ্ছে কি আমার উপ আঞ্চলিক নিরাপত্তা, মানে ওই বড় একটা এলাকার ছোট আরো কয়েকটা দেশ মিলে যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, বিভিন্ন সহযোগিতা বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ, একবার দেখে নেবেন। আচ্ছা, প্রচলিত নিরাপত্তা, অপ্রচলিত নিরাপত্তা, এটা পড়ায় নাই। দেখেন প্রচলিত নিরাপত্তা হচ্ছে কোনটা, আপনার জীবনের উপর নিরাপত্তা, ট্রেডিশনাল আপনার যেটাকে বলা হয় আর কি সিকিউরিটি, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার দেখেন যে একই দেশের সক্ষমতা বলতে বোঝায়, সক্ষমতাকে বোঝায়, ঠিক আছে। তাহলে প্রচলিত নিরাপত্তা একটি ভূ রাজনৈতিক ধারণা যা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ এবং সামরিক কৌশল শক্তি সামর্থ্যের সাথে সম্পর্কিত। মানে প্রচলিত নিরাপত্তা বলতে বোঝায় কেউ যদি আপনার রাষ্ট্রকে সামরিকভাবে আঘাত করে, সামরিকভাবে প্রতিরোধ করার যে আপনার সক্ষমতা, সেটা হচ্ছে নিরাপত্তা, ঠিক আছে। যেমন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ আছে, বিজিবি আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রচলিত নিরাপত্তা, যে কেউ যদি চোরাচালানকারী কিংবা কোন দেশ যদি আক্রমণ করে, প্রথমে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অ্যাটাক করবে, তারপরে আমার আর্মি আছে, নেভি আছে, আমার এয়ারফোর্স আছে, এটা হচ্ছে প্রচলিত নিরাপত্তা, ঠিক আছে, মানে সামরিক নিরাপত্তা আর কি, ঠিক আছে। আর অপ্রচলিত নিরাপত্তা
নিরাপত্তা হচ্ছে, দেখেন সামরিক নিরাপত্তার বাইরে নিরাপত্তা। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এখন আমার চিটং শহরে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কোনো ধরনের চাল উৎপাদন করা যাচ্ছে না, আমার খাদ্য সংকট দেখা দিচ্ছে। এটা হচ্ছে আমার কি এখন খাদ্য নিরাপত্তা ব্যাঘাত ঘটছে না, এটা হচ্ছে আমার অপ্রচলিত নিরাপত্তা। ঠিক আছে, তারপর ধরুন হচ্ছে আপনি মেঘনার পাড়ে বাসা সিরাজগঞ্জে, সেখানে সিরাজগঞ্জ চৌহালিতে আপনার হচ্ছেন কি নদী ভাঙনের ফলে আপনার ঘরটা চলে গেছে পানিতে, আপনি এখন একদম রাস্তায় থাকতেছেন। এটা হচ্ছে আপনার কি আপনার জলবায়ু পরিবর্তন ঘটিত নিরাপত্তাহীনতা। ঠিক আছে, এই এই মানে ওই প্রচলিত সামরিক ইস্যু বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে অপ্রচলিত নিরাপত্তা। যেমন আপনি চাকরি পাচ্ছেন না, এইটা একটা কি অপ্রচলিত নিরাপত্তা, মানে আপনার হচ্ছেন জীবিকার নিরাপত্তা নাই। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? এটা হচ্ছে এমন একটা ইস্যু যেটা হচ্ছে সামরিক ইস্যুর বাইরে, যেমন জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, সম্পদের হ্রাস, সংক্রামক ব্যাধি যেমন করোনা থেকে নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় হচ্ছে বারবার, অভিবাসন, আপনার এলাকায় বেশি মানুষ চলে আসছে এবং চিটংয়ে আমাদেরকে বইঙ্গা বলে। ঠিক আছে, তারপর খাদ্য সংকট, ওই যে বললাম ফুড সিকিউরিটি, মানব পাচার, আপনাকে পাচার করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে মানব পাচারের কত সালে হয় বলেন তো? এগুলো জানাতে গেলে লাগবে তো, এগুলো ভুলে গেলে হবে? মাত্র পিলি পাস করে আসছেন আপনি, 3.5 লাখের মধ্যে আপনি হচ্ছেন টপ 10,000-এ আছেন, তাহলে মনে রাখতে হবে, বুঝছেন? তাহলে এগুলো পারবেন। তাহলে এইটা হচ্ছে কি অপ্রচলিত নিরাপত্তা, তাহলে এগুলো পারবেন ঠিক না? তাহলে প্রচলিত নিরাপত্তা অপ্রচলিত নিরাপত্তা পার্থক্যটা আশা করি আপনি নিজেই পারবেন, আমি তো একবার রিডিং করে যাচ্ছি। যে প্রচলিত নিরাপত্তা হচ্ছে সামরিক সক্ষমতা, অপ্রচলিত নিরাপত্তা হচ্ছে সামরিক সক্ষমতার বাইরের সক্ষমতা। তাহলে অস্তিত্বের জন্য হুমকি, এটা পারবেন। এই পার্টটা হচ্ছে আপনার সন্ত্রাসবাদ, এগুলো পারবেন। তাহলে অপ্রচলিত নিরাপত্তার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের নিরাপত্তা, আর প্রচলিত নিরাপত্তা আর অপ্রচলিত নিরাপত্তার মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির নিরাপত্তা। আপনাকে নিরাপত্তা দিচ্ছে, আপনার চাকরি নাই, আপনার খাবার নাই, আপনার বাসস্থান নদী গর্ভে চলে গেছে, এখান থেকে যে নিরাপত্তা, এটা অপ্রচলিত। তাহলে এখানে মূলত হচ্ছে পার্সন সেন্ট্রিক, এটা হচ্ছে মূলত কান্ট্রি সেন্ট্রিক। ঠিক আছে, এটা মনে রাখতে পারবেন। ক্ষুদ্র রাষ্ট্র মানে কি বলেন তো? আয়তনে ছোট নাকি মিলিটারি পাওয়ারে ছোট? মিলিটারি পাওয়ারে। মিলিটারি পাওয়ার। military power, ঠিক আছে, মিলিটারি পাওয়ারে ছোট, সেটা হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র। তাহলে ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে কি বলতো? ক্ষুদ্র রাষ্ট্রে কি কি নিরাপত্তা থাকতে পারে, নিরাপত্তা হুমকি রাখতে পারে। ঠিক আছে, এই যে আপনি যেটা বলেন ভাই লিখবো কেমনে, খেয়াল করেন, এখানে বলছে ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তাজনিত হুমকিগুলো কি কি। এখন একটা মানুষ কি করতে পারে, ধরেন আপনারা এখানে কয়জন ক্লাসে 7 জন আছেন, আমি সহ, আমি ছাড়া 6 জন। আপনাদের মধ্যে কি করতে পারে জানেন? অনেকে কি করতে পারে, কিছু নিরাপত্তা পয়েন্ট বাই পয়েন্ট 5টা দিয়ে চলে আসতে পারে। এটাতে প্রচলিত নিরাপত্তাও থাকবে, অপ্রচলিত নিরাপত্তাও থাকবে। আবার আপনাদের মধ্যে কে একজন কি করবে জানেন, নিরাপত্তা সংকট কোন কোন জায়গায় হতে পারে, নিরাপত্তা সংকটের সম্ভাবনা বা স্কোপ, এরপর একটা টান দিবে, লিখবে হচ্ছে কি জানেন, আপনার প্রচলিত নিরাপত্তা, আর একটা টান দিয়ে লিখবে অপ্রচলিত নিরাপত্তা, এরপর এটার নিচে লিখবে হচ্ছে সামরিক ক্ষমতা নিয়ে হ্যান ত্যান, এখানে লিখবে। মানে একই জিনিস সে একটা ডায়াগ্রাম বা চার্ট আকারে দেখাচ্ছে, আর অন্য একজন হচ্ছে ধরো 5 নম্বর কোনো ব্যাপার না, সে জাস্ট লিখে গেছে। অবশ্যই যে চার্ট বা ডায়াগ্রাম দেখবে সে বেশি নাম্বার পাবে। একই জিনিস কিন্তু, যেমন এখানে দেখেন, এখানে অভ্যন্তরীণ হুমকিগুলা এবং বাহ্যিক হুমকিগুলা সেপারেট করে দিচ্ছে। ঠিক আছে, বৈশ্বিক হুমকি 3টা হুমকি নিয়ে আসছে। আপনি যেটা করতে পারেন, আপনি 3টা হচ্ছে কি করতে পারেন, আপনি একটা ধরেন এখানে দিলেন হচ্ছে অভ্যন্তরীণ হুমকি, এখান থেকে হুমকি, এখান থেকে অভ্যন্তরীণ হুমকি, তারপর বাহ্যিক, আর একটা হচ্ছে বৈশ্বিক। এবার এখানে এটার নিচে পয়েন্টটা দেন, এটার নিচে পয়েন্টটা দেন, এটার নিচে পয়েন্টটা দেন, জাস্ট অনেকগুলো পয়েন্ট 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 লিখে দেন, এরপর ছোট করে কয়েকটা ব্যাখ্যা দেন, শেষ। সবগুলো ব্যাখ্যা দেওয়া লাগবে না, এটার ব্যাখ্যা মেইন পয়েন্টের ব্যাখ্যা দিলে হবে। এগুলো তো লিখছেনই আপনি, স্যার জানে 5 নম্বরের জন্য এত লেখার টাইম নেই, বুঝছেন? ডিজাইন, প্রেজেন্টেশন, এগুলোর নাম্বার নিয়ে আসে আর কি। ঠিক আছে, তাহলে দেখেন অভ্যন্তরীণ হুমকিগুলো কি কি, অস্থিতিশীল রাজনীতি, ঠিক আছে, অবনতিশীল অর্থনীতি, সামাজিক সংস্কৃতি, এগুলো তো পড়বেন, এখানে তেমন কিছু নাই। মানব নিরাপত্তা লাস্ট চ্যাপ্টার সম্ভবত, দেখেন মানব নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট। মানব নিরাপত্তা হচ্ছে, এটা হচ্ছে আমার একদম মুখস্থ আছে, হিউম্যান সিকিউরিটি ইজ দ্য সিকিউরিটি অফ কি, হেলথ, ওয়েলথ অ্যান্ড ডিগনিটি, সম্ভবত লাইফ, ওয়েলথ, ডিগনিটি, ডিভাইনিটি লিখছে, ডিগনিটি বা হচ্ছে এটা চেক দিন তো, ডিগনিটি নাকি ডিভাইনিটি,
ডিভাইনিটি মানে হচ্ছে আপনার সম্মানটাকে বোঝায় আর কি, ডিগনিটিকে বোঝায়। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়, ঠিক আছে? তাহলে দেখেন এটা হচ্ছে রুজভেল্ট বলছে, হিউম্যান সিকিউরিটি ইজ দ্য সিকিউরিটি অফ লাইফ, জীবনের নিরাপত্তা, সম্পদ, উপার্জনের নিরাপত্তা। এটা হচ্ছে মূলত সম্মানকে মিন করতেছে, ঠিক আছে? তাহলে দেখেন মূলত আপনার মানব নিরাপত্তা বলতে বোঝাচ্ছে এটা একটা কমপ্লেক্স ব্যাপার, কারণ হচ্ছে এক একটা মানুষ এক একটা জিনিসের নিশ্চয়তাকে মানব নিরাপত্তা হিসেবে নিয়ে আসছে। অমর্ত্য সেন নিয়ে আসছে হচ্ছে মূল্যবোধ ও মানব স্বাধীনতার নিরাপত্তা। মূল্যবোধের নিরাপত্তা, মানব স্বাধীনতার নিরাপত্তাকে উনি হচ্ছে কি মানব নিরাপত্তার প্রধান ভিত্তি বলছে। মাহবুবুল হক বলছে হচ্ছে মানব নিরাপত্তার সার্বজনীন। এখন আপনি এই মানব নিরাপত্তার সার্বজনীন এইটাকে আপনি কোট করলে আপনি নাম্বার পাবেন না। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ধরেন আপনি পরীক্ষা আসছে মানব নিরাপত্তা বলতে কি বোঝায়, এখন আপনি এটা লিখলে এটাকে ব্যাখ্যা করা লাগবে। মেন ব্যাপারটা হচ্ছে আপনার মানব নিরাপত্তা নিয়ে কোড দেওয়া লাগবে। এটা তো মানব নিরাপত্তাকে ব্যাখ্যা করে না, ঠিক আছে? আপনি কোটেশন যখন দিবেন আপনাকে বুঝতে পারেন কোনটা কেন দিচ্ছেন আপনি, ঠিক আছে? এটা দেখেন, ওটা সুন্দর একটা লিখছে, আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা হলো মানব নিরাপত্তা। এটা আপনি দিতে পারেন সহজে, ঠিক আছে? এখানে তেমন কিছু নেই। মানব নিরাপত্তার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন ওই একই কথা, ঠিক আছে? ওই যে অপ্রচলিত নিরাপত্তা গুলো এখানে আসবে। ক্ষুধা, ক্ষুধা থেকে মুক্তি মানে ফুড সিকিউরিটি আর কি। দারিদ্র থেকে মুক্তি মানে হচ্ছে এখানে কি ছিল, জব সিকিউরিটি ছিল। রোগ বালাই থেকে মুক্তি, ওখানে এই যে প্রাকৃতিক দুর্যোগ, খরা, সব পড়ে আসছে না? মানে অপ্রচলিত থেকে অপ্রচলিত নিরাপত্তা গুলাই হচ্ছে মানব নিরাপত্তা মুক্তি। এবং মনে রাখতে ইজি আপনার জন্য। আর এটা বৈশিষ্ট্যগুলো দেখেন, এটা সার্বজনীন নিরাপত্তা, সব দেশের সব মানুষের সেম থাকে প্রায়। সব মানুষেরই খাওয়া লাগে, চাকরি লাগে, পরিবেশ নিয়ে সমস্যা আছে। এটা হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা, একটা থেকে সম্পর্কিত। আপনি ভালো স্যালারি পাইলে দেখেন আপনি ভালো বাসস্থান পাবেন, আপনি হচ্ছে ফুড পাবেন, মেডিকেল সিকিউরিটি পাবেন, অনেক কিছু এনশিওর হচ্ছে, মানে একটার সাথে একটা সম্পর্কিত। এগুলা ইজি পারবেন। আচ্ছা, এগুলো একই জিনিস বাবার লিখছে, একবার দেখে নেবেন, ঠিক আছে? সেম জিনিস। আচ্ছা, এইটা একটু পরীক্ষা আসে, মানব নিরাপত্তার হুমকি গুলা কি কি? দেখেন মূলত মানব নিরাপত্তা বলতে কি বোঝাচ্ছে? মানব নিরাপত্তা বলতে এই চারটা দিবেন পরীক্ষায়: ফুড সিকিউরিটি, এনভায়রনমেন্টাল সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি, ইকোনমিক্যাল সিকিউরিটি, পলিটিক্যাল সিকিউরিটি। এগুলাকে বোঝাচ্ছে, ঠিক আছে? এগুলোর হুমকিগুলো কি কি? যেগুলো আপনার প্রয়োজন সেগুলো না পাওয়াই তো হুমকি না ভাই, কমন সেন্স কাটান। ফুড সিকিউরিটি নিশ্চিত হলে হিউম্যান সিকিউরিটি নিশ্চিত হবে। তাহলে হিউম্যান সিকিউরিটির অনিশ্চিত জায়গা হচ্ছে কি, খাবার নাই, খাদ্য সংকট, পরিবেশ পরিবর্তন, ব্যক্তিগত নিরাপত্তার অভাব, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা। এগুলো না থাকাই তো হুমকি সৃষ্টি করবে। এগুলো লিখছে এখানে দেখেন, অর্থনৈতিক হুমকি, পরিবেশগত হুমকি, খাদ্যগত হুমকি, স্বাস্থ্যগত হুমকি। এগুলো একদম ইজি, একবার দেখলেই পারবেন, পড়ানোর মতো কিছু নেই। কি রে, শেষ হচ্ছে না আমার এটা? যাচ্ছে পরে, আচ্ছা পিছন থেকে আসেন। আচ্ছা আর পড়াবো না ভাই, আরো একটা পরিচিত আছে, বিশাল বড় আর কি। তাহলে নেক্সট দিন আর কি ইনশাল্লাহ এটা দিয়ে শুরু করবো আর কি, ঠিক আছে? মনে রাখবেন, ভুলে যাবেন না, টেক্সট দিয়ে রাখেন আমাকে গ্রুপের মধ্যে, ঠিক আছে? যে ভাই নেক্সট দিন এখান থেকে পড়বো। কোনো কোশ্চেন আছে কিনা বলেন। ম্যাথস অনেক বড়, বাট বেসিক ক্লিয়ার হয়ে যাবে। বলেন বলেন, কোনো কোশ্চেন আছে কিনা? ওই যে টুকিডাইটিস যে বুঝাইছিলেন না, ওইটা যদি আর একটু মানে আধা মিনিটে একটু বুঝাইছিলেন। কোনটা কোনটা? টুকিডাইটিসের একটা কি বুঝাইছিলেন জানি, ওইটা ভুলে গেছি, মানে একটু টুকিডাইসিস মানে বা থুসিডাইসিস ট্র্যাপ, এটা মূলত বোঝায় হচ্ছে এমন একটা সিচুয়েশনকে, যে সিচুয়েশনে হচ্ছে একটা ইমার্জিং পাওয়ার, মানে যে হচ্ছে উদীয়মান ক্ষমতা আর কি। যেমন চীন একটা উদীয়মান ক্ষমতা, আর চীন যেহেতু উঠতেছে অবশ্যই একটা পতন হচ্ছে, সেটা হচ্ছে ইউএসএ, মানে ক্ষয়প্রাপ্ত পাওয়ার। এই তাদের মধ্যে হচ্ছে আপনার যে ধরনের একটা মনস্তাত্ত্বিক বা একটা লড়াই চলে, মনস্তাত্ত্বিক ছাড়া ডিরেক্ট লড়াই চলে, সেইটাকে হচ্ছে থুকিডাইটিস ট্র্যাপ বলা হচ্ছে, বা থুকিডাইসিস ট্র্যাপ বলা হচ্ছে। একটা ইমার্জিং বা একটা উদীয়মান শক্তি এবং হচ্ছে আপনার একটা ক্ষয়প্রাপ্ত শক্তির মধ্যে যে লড়াই চলে, এটাকে হচ্ছে এই থিওরির মাধ্যমে প্রকাশ করা হয়, ব্যাখ্যা করা হয়। এখানে দেখানো হয়েছে যেই শক্তিটা ক্ষয় হচ্ছে মানে ইউএসএ, তারা অনেক অ্যাগ্রেসিভ থাকে, মেগাফোন ডিপ্লোমেসি ইউজ করে, তারা থ্রেড দেয়। আর যেই শক্তিটা হচ্ছে উদীয়মান, তারা অনেক কাম থাকে, ঠান্ডা থাকে, শান্ত থাকে, ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে চায়। বুঝছেন ব্যাপারটা? এটাই। আরেকবার নিজে পড়ে নিন, ক্লিয়ার হয়ে যাবে।
আর কি কোশ্চেন আছে বলেন। অন্য কোনো সাবজেক্ট নিয়ে কি মানে প্রশ্ন করব? হ্যাঁ বলেন না, সমস্যা নেই। মানে আচ্ছা আমি রেকর্ডটা অফ করি তাইলে, একটু দাঁড়ান। হ্যাঁ বলেন।